চাকুরি এবং নিয়োগে নারী পুরুষের সমান অধিকার সহ বিভিন্ন দাবিতে বুধবারও সাভার, আশুলিয়া, গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সকালে কর্মস্থলে যোগ দেন পোশাক শ্রমিকরা। কারখানাগুলোতে চলছিল স্বাভাবিক কার্যক্রম। পরে বিচ্ছিন্নভাবে সড়কে জড়ো হয়ে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করেন। আর আন্দোলনের জেরে বন্ধ ঘোষণা করা হয় শতাধিক পোশাক কারখানা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বকেয়া বেতন ও চাকরি স্থায়ী সহ নানা দাবিতে সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তবে এসব ঘটনায় জড়িতরা বেকার এবং চাকরি প্রত্যাশী বলে জানিয়েছেন কারখানা মালিকরা। পোশাক শ্রমিক ও চাকরি প্রত্যাশীদের বিক্ষোভের মুখে আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় অন্তত ৬০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুপুর পর্যন্ত বাইপাইল আবদুল্লাপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয় পাশে এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে চালু থাকা কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তাদের সাথে চাকরি প্রত্যাশীরাও যোগ দেন। বিক্ষুব্ধ শ্রমিকরা পরে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশের সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা জয়দেবপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার চাকরিচ্যুত ও চাকরি প্রত্যাশী শ্রমিকরা। এতে প্রায় 2 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরের মহানগরের ভোগড়া বাইপাস, বাগেরবাজার, গাজীপুর পুলিশ লাইন্স এলাকায় কয়েকটি গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক ও বেকার যুবকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে। এ ঘটনায় বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়। ঢাকার ধামরায় প্রতীকী সিরামিক কারখানায় বেতন বৃদ্ধি ও কর্তৃপক্ষের দ্বারা নারী শ্রমিকদের নির্যাতন বন্ধ সহ 8 দফা দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ভাউটিয়া এলাকায় ঘণ্টাব্যাপী রাস্তা বন্ধ করে আন্দোলন করেন। কথা বললে অমনে তার মারধর করে, অমনে তার বকাবাজি করে, মুখের গালি খুব খারাপ দেয়। বাইরে রড দেবে না, জুতা দেবে না, আকামি বেরে। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের 2 পাশে 22 কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে হাজার হাজার গাড়ি, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সেনাবাহিনীর অনুরোধে রাস্তা ছেড়ে তারা কারখানার গেটে অবস্থান নেয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয় আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি BGME সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিকেলে চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। BGME সভাপতি বলেন, বুধবার 100টিরও বেশি পোশাক কারখানা বন্ধ ছিল। কিছু জায়গায় হামলা হয়েছে। যেসব কারখানা বন্ধ ছিল বৃহস্পতিবার থেকে চালু হবে। তিনি জানান, বুধবার রাত থেকে সাভার ও গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অভিযান চালাবে। প্রোডাকশন না করতে পারার কারণে আমাদের তো আপনি সবাই জানেন যে বাইরেও শঙ্কিত যে বাংলাদেশের পোশাক শিল্পের যে স্থিতিশীলতা দরকার। আমরা যেটা প্রথম থেকে বলে আসছি, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি যাতে কখনোই নষ্ট না হয়। দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষে বেশিরভাগই বহিরাগতরা জড়িত বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা AF হাসান আরিফ। বলেছেন, দেশের অর্থনীতি শ্রমিকদের রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে। বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজন রয়েছে জানিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে পুলিশের ইমেজ বাড়াতে সময় দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। হঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের পোশাক শিল্প খাত। চাকুরি প্রত্যাশী ও পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা। দেশের এই পরিস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শককে নিয়ে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা AF হাসান আরিফ। তিনি জানান, বিশৃঙ্খলাকারীদের মধ্যে অধিকাংশই বহিরাগত। শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত। ওদেরকে কীভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে, আমাদের একটু শক্ত হতে হবে। আমরা সবসময় মনে রেখেছি যে সরকার কোনো সময় তার নিজের নাগরিকের বিরুদ্ধে ফোর্স ব্যবহার করে না, এটা স্বাভাবিক, ফোর্স ব্যবহার করে না। কিন্তু আমাদের এখন একটা পরিস্থিতি এসে গেছে যে
আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, যারা আন্দোলনের ইন্ধন দিচ্ছেন তাদের বিরুদ্ধে আজ থেকেই অ্যাকশনে যাবে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন, এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং আজকে থেকে অ্যাকশন শুরু হবে। পুলিশ সেখানে কোনো প্রকার হার্ম হয়, ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন নেবে না। আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে পুলিশের ইমেজ বাড়াতে আরও কিছু সময় লাগবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে, মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু আপনারা যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। এ সময় যারা অন্যায় ও অস্থিরতা তৈরি করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন পুলিশের আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। যারা গার্মেন্টস মালিক, যারা প্রতিষ্ঠান খুলতে চায়, যারা আমাদের সহায়তা চায়, আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি। পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আছে বা যারা এরকম বিভিন্ন রকমভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায়, তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। শিল্প কারখানায় চলমান অস্থিরতাকে রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিগত শাসনামলকে পাকাপোক্ত করতে সবচেয়ে বেশি নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন ভূমিকা পালন করেছে অভিযোগ করে এই দুই প্রতিষ্ঠানের কমিশনের পদত্যাগ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীতে আলাদা দুটি কর্মসূচিতে এইসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের কর্মী সভায় পরিবর্তিত পরিস্থিতিতে করণীয় নিয়ে দিক নির্দেশনা দেন বিএনপির শীর্ষ নেতারা। অতীত স্বৈরাচার তারা বাদেও আরো কিছু কেউ আছে, তাদের ইচ্ছা হলো বিএনপির যদি বদনাম হয় তাহলে তাদের হয়তো কিছু লাভ হতে পারে। সাম্প্রতিক তৈরি পোশাক খাতসহ বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা নিয়েও কথা বলেন স্থায়ী কমিটির সদস্য শ্রমিক নেতা নজরুল ইসলাম খান। বিভিন্ন জায়গায় যেসব গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোল করতে যা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। কারা করতেছে এসব? নিশ্চয়ই আমাদের লোকরা। যারা করতেছে তাদেরকে প্রতিহত করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, শিল্প ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে এটাকে বিঘ্নিত করার চেষ্টা, এটা একটা ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র। ন্যায্য দাবি যা সবকিছু আদায়ের জন্য লড়াই তো আমরাই করবো ইনশাআল্লাহ। এর আগে একই স্থানে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটির পক্ষ থেকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অনুদান গ্রহণ করেন স্থায়ী কমিটির অপর সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। আজকেও তারা বহাল তবিয়তে বসে আছে নির্লজ্জের মতেও, যারা আমি আর ডেমিন নির্বাচন করেছে এবং যারা একসময় দিনের ভোট রাতে করেছে, একসময় বিনা ভোটে এমপি উপহার দিয়েছে। এই তিনটা নির্বাচন কমিশন তো আমরা এরকমই দেখেছি। আমি সরকারকে বলবো দুদক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর পরিবারের সদস্যদের সাথে শাহবাগ BSMMU সংলগ্ন এলাকায় গিয়ে দেখা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী, আমরা সবাই চিনি তাদেরকে সেখানে বিচার করতে হবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এই আদেশ দেন। এদিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত।
তারও 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। মঙ্গলবার রাতে শহীদুল হককে উত্তরার 16 নম্বর সেক্টর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এছাড়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেফতার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 6:45 আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান 8 দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে সোমবার কাফির বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা এবং হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। সোমবার বিমানবন্দর থেকে ডিবি পুলিশ কাফিকে আটক করে। গত 5 আগস্ট ঢাকার আশুলিয়ার ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজধানীর বাড্ডা থানায় করা হৃদয় আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বুধবার তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে আদালতে হাজির করে বাড্ডার হৃদয় আহমেদ হত্যা মামলায় 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে দিলীপ কুমারকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়। বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। যারা পুলিশের লুণ্ঠিত অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে এই অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দিবাগত রাত 12টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র যাদের হাতে দেখা গেছে অবৈধ অস্ত্র প্রদর্শনী ও নির্বিচারে গুলি বর্ষণ করেছেন এবং অস্ত্র মামলার আসামিদের ধরা হবে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড ও র্যাব। এ সময় ধরা হবে মাদক কারবারি ও গডফাদারদেরও। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর শহীদী মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাছাড়া শুক্রবার 6 সেপ্টেম্বর থেকে সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্বৈরাচারী শেখ হাসিনার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর শহীদী মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম। শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদী মার্চ করতে চাই। এছাড়াও শুক্রবার 6 সেপ্টেম্বর থেকে সারা দেশে বিভাগীয় জেলা শহরে সফর কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। 6 সেপ্টেম্বর থেকে আমরা সারা দেশে বিভাগীয় সফর শুরু করব। আমাদের প্রত্যেকটি বিভাগে টিম ভিত্তিক আমরা আমাদের এই মানুষজনকে সুসংগঠিত করার চেষ্টা করব। তাদের জন্য কিছু নীতিমালা থাকবে, এরা এই নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করবে না। মানুষ আসলে কী বলতে চাচ্ছে, তাদের ভাষা কি, সেটা আমরা শোনার চেষ্টা করব। আপনারা দেখেছেন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো মুভমেন্টে যে জিনিসটি করার চেষ্টা করেছি, আমরা যেমন একই সাথে জনমত তৈরি করার চেষ্টা করেছি, অন্যদিকে জনগণের যে ভাষা সেই ভাষাকে রূপান্তর করার চেষ্টা করেছি। বৃহস্পতিবার সারা দেশে গণজোয়ার নামবে মন্তব্য করে বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শহীদী মার্চ শুরু হবে, শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে নাকি কোনো রাজনৈতিক দল থাকবে তার সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দেখেন, এই যে 72-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন,
একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। অবস্থিত মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সচিবরা। বেলা 11:30টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। গত 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করেন। সচিবদের সঙ্গে বৈঠকে সারা দেশে প্রশাসনিক কাজগুলো কিভাবে দ্রুত স্বাভাবিক ধারায় আনা যায় এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের জনগণের সন্তুষ্টি অর্জনের জন্য সচিবদের দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের 38 কর্মকর্তাকে দুদকের পাঠানো নোটিশ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। বলেন, নোটিশে যাদের নাম এসেছে তাদের প্রত্যেকেই দোষী এমনটি নয়, তবে যে কোনো দুর্নীতি হলে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদককে সহযোগিতা করবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। নতুন বাংলাদেশে বিএনপি সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। দলে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের ঠাঁই নেই। তারেক রহমান যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে। দুপুরে নোয়াখালী সদর উপজেলার খলিফারহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যার পর জেলাতে খাদ্য সংকট, শিশু খাদ্য এবং ওষুধ সরবরাহের অভাব দেখা দিয়েছে। বেড়িবাঁধের কারণে পানি নামতে পারছে না বলে এই জলাবদ্ধতা মনে করছে জেলার মানুষ। প্রতিনিধি ইশফাক আহমেদের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শারমিন। গেল কয়েকদিন আগে নোয়াখালীতে টানা বর্ষণে জেলার 9টি উপজেলা এবং 8টি পৌরসভার 21 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতা দূরীকরণে ধানশালেক ইউনিয়নে অতি দ্রুত বেড়িবাঁধ কেটে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী এবং সেই সাথে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সরকার যদি আমাদের দিকে একটু সহযোগিতা করে, পানিগুলো নামার ব্যবস্থা করে, যদি পানি অতি দ্রুত নেমে যায়, আমরা শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবো। জোরালো আবেদন সরকারের কাছে, অতি দ্রুত আমরা পানি থেকে বাঁচতে পারি। ত্রাণ দেওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনে দ্রুত খাল খননের দাবি বন্যার্তদের। এরই সাথে বেড়িবাঁধ কেটে দেওয়ারও জোর দাবি জানান তারা। সবকিছু ভাঙি নিয়ে গেছে, মুই চলে গেছে, খেতে মুইয়ের গড়ের মুই নামে গেছে, শুধু খাটগিন ডুবি গেছে, আলমারির সাইড ট্যাগ ডুবি গেছে, আমরা কিছু বাঁচাইতে পারি না। আল্লাহ তাআলা আর এরকম উত্তর দেওয়া লাই গদুয়ার ঠিক করেন। বেড়িবাঁধের কারণে বন্যা এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে দ্রুত বন্যা নিরসনে প্রশাসন কাজ করবে বলে জানান এই কর্মকর্তা। নোয়াখালী শহরকে রক্ষার জন্য বাঁধ, সেই বাঁধটা আমরা চিন্তা করি কাটা যায় কিনা, সেটা কাটতে গেলে আমরা দেখলাম সেটা কাটলে আবার অন্যরকম সমস্যা সৃষ্টি হবে, সেটা আমরা কাটতেও পারতেছি না। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী বিচার এবং পানির উপর আমরা ছোট ছোট ড্রেন করে দিচ্ছি, পানিগুলো দ্রুত সরে যায়। এই পানিগুলো দ্রুত সরে যাওয়ার জন্য অন্য যে বিকল্প সেটা আমরা করেছি। এবং যারা জলাবদ্ধতা হয়েছে, মানুষ কষ্টে আছে, আমাদের নিরীহ মানুষ, তাদেরকে আমরা ইউনো দেশের কথা বলেছি। এরকম একেবারে দরিদ্র যারা মানুষ আছে, তাদের খাবারের সমস্যা, তাদেরকে কিভাবে সাহায্য আমরা ইউনিকে নির্দেশনা দিয়েছি। খাল খনন করলে জলাবদ্ধতা দূর হয়ে দ্রুতই জনজীবনে স্বস্তি নেমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।